পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন। এ সকল রহস্যের মধ্যে অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না। এরকম 15টি রহস্যময় ঘটনা শুনে আপনিও অবাক হবেন। নাম্বার 1, উলপিটের রহস্যময় সবুজ রঙের ভাই বোন। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করেই ইংল্যান্ডের উলপিটে এক জোড়া ভাই বোনের উদয় হয়। তারা সব দিক থেকে সাধারণ মানুষের মতো ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা শিম খেত। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের রং সবুজ হারাতে শুরু করে। সে অন্যদের বলেছিল তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তাদের ভাষ্যমতে সেন্ট মার্টিনস ল্যান্ড একটি ভূগর্ভস্থ এলাকা, যেখানে সবাই সবুজ গাত্রবর্ণের অধিকারী। এই গল্পের ভিত্তি পরিষ্কার নয়। কেউ কেউ এটাকে নিছক পরীর গল্প মনে করেন, কেউ আবার মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে। কেউ আবার এখনো মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী। নাম্বার 2, তামাম সুটকেস। 1948 সালে অস্ট্রেলিয়ার সোমেটন বিচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তবে বিষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহ পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল। সে ওই মৃত ব্যক্তির কোমরবন্ধনের কাছে একটি ছোট পকেট আবিষ্কার করে, যার মধ্যে একটি ছোট কাগজে লেখা ছিল তামাম সুট। এটি ওমর খয়ামের রুবাইয়াত নামক কবিতা সমগ্রের শেষের কিছু শব্দ। ধারণা করা হচ্ছিল যে কাগজের ওই টুকরাটি সৈকতের পাশে রাখা গাড়ির ভেতরে রাখা বইয়ের ছেঁড়া অংশ। সেই বইতে একজন নার্সের ফোন নম্বর ছিল, সেই সাথে তাতে একটি সাংকেতিক বার্তাও ছিল। নার্স বলছিলেন তিনি এই বইটি অ্যালবার্ট বক্সাল নামক এক ব্যক্তিকে দিয়েছিলেন। পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় অ্যালবার্ট বক্সাল, যতদিন অ্যালবার্ট বক্সাল সশরীরে নিজে উপস্থিত এসে না হয়। পরবর্তীতে অ্যালবার্ট তার সেই বইটিও সাথে করে নিয়ে আসে, যেটা তাকে সেই নার্স দিয়েছিল, এবং সেই তামাম সুট কথাটি সেখান থেকে ছেঁড়া হয়নি। এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি। নাম্বার 3, ম্যাক্স হেডরুম ব্রডকাস্টে বিপত্তি। 1987 সালে শিকাগো পিবিএস অধিভুক্ত স্টেশনে ডক্টর হু সিরিজটি সম্প্রচারের সময় হেডরুম মাস্ক পরিহিত এক ব্যক্তি সেই প্রোগ্রামটির ব্যাঘাত ঘটিয়েছিল। সেই টেলিভিশন হাইজ্যাকারদের কখনোই ধরা সম্ভব হয়নি এবং তাদের সেই বার্তাটিও কখনো স্পষ্ট ছিল না। সেটি এখনো একটি রহস্য। নাম্বার 4, ওয়াও সিগন্যাল। 1977 সালের 15 আগস্ট জেরি আর এহম্যান এসিটিআই প্রজেক্টে ওয়াও সিগন্যাল শনাক্ত করেছিলেন। সেই রেডিও সিগন্যালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূরের কোনো স্থান থেকে এসেছিল। সিগন্যালটি 72 সেকেন্ড স্থায়ী হয় এবং তারপর আজ অবধি সেটি আর কখনো শোনা যায়নি। তবে বিজ্ঞানীরা ধারণা করছিলেন এই সিগন্যালটি যদি পৃথিবীর বাইরের কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে, তবে তারা মানুষের থেকে অনেক উন্নত। কিন্তু এই রহস্যের জট এখনো খুলেনি। নাম্বার 5, ডিবি কুপার। এক ব্যক্তি নিজেকে ড্যান কুপার দাবি করেন। 1971 সালের নভেম্বর মাসে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305-এ সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা করে। প্লেনের শেষের সারিতে বসে একটি সিগারেট ধরান তিনি একটি বরবন এবং সোডা অর্ডার করেন। তার কিছুক্ষণ পর একটি নোট ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দেন। সেই নোটে তিনি বলেন তার সাথে একটি বোমা আছে এবং তিনি তাকে তার পাশে বসতে বলেন। যখন সে তার পাশে বসেন, তখন কুপার তার ব্রিফকেস খুলে দেখান, একটা ব্যাটারি, কিছু লাল কাঠি এবং তার দিকে দেখিয়ে বলেন আমি $2 লাখ নগদ চাই বিকেল 5টার মধ্যে। একটি ব্যাগে 2টি প্যারাশুট চাই এবং যখন আমরা ভূমিতে নামবো তখন 1 ট্রাক তেল যেন তৈরি থাকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স প্লেনের চালককে কুপারের কথা বলেন। সিয়াটলে নামার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয় এবং যাবতীয় অর্থ এবং প্যারাশুট বিমানে আনা হয়। কুপারের নির্দেশে বিমানটি নিউ মেক্সিকোর দিকে যেতে থাকে। প্লেনটির 10,000 মিটারের বেশি উচ্চতায় যাবার পর কুপার নগদ অর্থ সহ প্যারাশুট বেঁধে পিছনের সিট থেকে লাফ দেয়। এরপর অনেকেই নিজেকে কুপার দাবি করে, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। এই গল্পটি এত বিখ্যাত ছিল যে কুপার কমিক সিরিজের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 6, ভয়নিজ পাণ্ডুলিপি।
এটি একটি অজানা ভাষায় হাতে লেখা চিত্রিত ভলিউমের পাণ্ডুলিপি। 15 শতকের শুরুতে এটি লেখা হয়েছিল এবং এটির নামকরণ করা হয় আলফ্রেড ভয়নিচের নামানুসারে। তিনি মূলত 1912 সালে বইটি ক্রয় করেছিলেন। এটি অসংখ্যবার পড়া হয়েছে, কিন্তু এর কোড কেউ ভেদ করতে পারেনি। এটি 6টি বিভাগে বিভক্ত: হার্বাল, জ্যোতির্বিদ্যা, জৈবিক, মহাজাগতিক, ফার্মাসিউটিক্যাল এবং রেসিপি। অনেকেই বিশ্বাস করেন এটি একটি মেডিকেল ভলিউম, যা এখনো রহস্যের আধার। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে আঁকা উদ্ভিদের অনেকগুলোই কোনো পরিচিত প্রজাতির অনুরূপ না, তারা যৌগিক বলে মনে হয়। কেউ কেউ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন যে এটি একটি ফাঁকি, কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন এটি খুব জটিল এবং অত্যাধুনিক। নাম্বার 7, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, যা শনিবার 8 মার্চ 2014 তারিখে অদৃশ্য হয়ে গেছিল। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি। 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্যকে বহন করছিল। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের 1 ঘন্টা পর এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশীয় সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটিকে ট্র্যাক করে। এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে, সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। নাম্বার 8, জোডিয়াক কিলার। জোডিয়াক কিলার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নিখোঁজ হত্যাকারীদের একজন। 1969 সালে সান ফ্রান্সিসকো এলাকায় কমপক্ষে 5 জনকে হত্যা করার জন্য তিনি দায়ী ছিলেন। বিষয়টি আরো খারাপ করার জন্য খুনি নিজেকে বেশ কয়েকটি হত্যায় আহ্বান জানায়, সংবাদপত্রগুলোকে সাংকেতিক চিঠি পাঠায়, এমনকি একটি রক্তাক্ত শার্টের টুকরাও পাঠানো হয়, কিন্তু তাকে কখনো ধরা যায়নি। বেশ কয়েকজন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু মামলাটি কখনোই সমাধান করা হয়নি। নাম্বার 9, বিমিনি রোড। বিমিনি রোড একটি ডুবো শিলা যা বাহামা দ্বীপে উত্তর বিমিনি দ্বীপের কাছে বিশাল আয়তক্ষেত্রাকার চুনাপাথরের ব্লক ধারণ করেছে। এর গাঠনিক চেহারাটি দেখে অনেকে দাবি করেন যে এটি একটি হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ। প্রচলিত মতামত এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ল্যান্ডফর্ম, কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ এখনো নিশ্চিত নন। 1968 সালে বিমিনি রোড আবিষ্কৃত হওয়ার পর 1938 সালে রহস্যবিদ এডগার কাইস একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন। বিমিনির নিকটবর্তী যুগ এবং সমুদ্রের তলদেশে জলমগ্ন মন্দিরের একটি অংশ এখনো আবিষ্কৃত হতে পারে। প্রত্যাশিত সময় এটি 68 বা 69-এ, যা খুব বেশি দূরে নয়। নাম্বার 10, ক্রিপ্টস। এই ভাস্কর্যটি ভার্জিনিয়ার CIA সদর দপ্তরে স্থাপিত হয়েছে। ভাস্কর্যটি শিল্পী জিম স্যানবর্ন তৈরি করেছিলেন। এর 4 এনক্রিপ্ট বার্তা রয়েছে, যা 3টি বার্তা সমাধান করা হয়েছে, কিন্তু শেষের একটি এখন পর্যন্ত অপেশাদার থেকে কোনো অভিজ্ঞ মানুষ কেউই সমাধান দিতে পারেননি। নাম্বার 11, ওকভিলে বাবলস। আগস্ট 7, 1994 সালে ওকভিলের বাসিন্দারা এক অদ্ভুত বৃষ্টি লক্ষ্য করেন। সেই বৃষ্টির পানির ফোঁটার পরিবর্তে জেলাটিন সমৃদ্ধ বাবল পড়ছিল। বমি বমি ভাব হয়ে একটি বিড়াল ছানা মারা যাওয়ার পর ওই বাবলগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল। তাতে 2 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছিল, যার একটি মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। টেস্টের ফলাফল জেলাটিনগুলো কোনো জীবন্ত জীব থেকে এসেছে, আবার কেউ বলছিল শ্বেত রক্তকণিকা হতে। কিছু অধিবাসী এই ঘটনাকে সামরিক পরীক্ষার অংশ বলে দাবি করেন, কেননা ওই সময় ওই এলাকায় সামরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। নাম্বার 12, পোলক টুইন্স। 1957 সালে 2 বোন 11 বছর বয়সী জোয়ানা এবং 6 বছর বয়সী জ্যাকুলিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। 1 বছর পর তাদের মা যমজ সন্তানের জন্ম দেন, একজন জেনিফার ও গিলিয়ান। তারপর তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। জেনিফারের দেহে জন্মচিহ্ন ছিল যা জ্যাকুলিনের মতোই। তাদের মা তাদের নিয়ে একটি গেম খেলেন, যেখানে জেনিফার এবং গিলিয়ান জোয়ানা এবং জ্যাকুলিন যেভাবে মারা যায় তারা ঠিক সেই দৃশ্যের মতোই খেলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাবা মা কখনোই মেয়েদের সাথে দুর্ঘটনাটি নিয়ে আলোচনা করেনি।
ঘটনা শুনে মনোবিজ্ঞানী ডক্টর রিয়ান স্টিভেনসন এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই যমজ তাদের বোনদের পুনরুত্থান ছিল। নাম্বার 13, স্ক্রিমিং মমি। 1868 সালে একটি মমি আবিষ্কার হয় যার মুখে বিচিত্র ধরনের দুর্গন্ধ ছিল, এমনকি তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অক্ষত ছিল, যা সাধারণ মমিদের মতো প্রক্রিয়াজাত নয়। ধারণা করা হয় কাউকে হত্যা, বিস্ফোরক অথবা জীবন্ত কবর দেয়া হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফির মতে এটি ফারাও রমসেস III-এর পুত্র প্রিন্স পেন্টেওয়ারের মমি, যা বাবার হত্যার পরিকল্পনা করেছিল। স্ক্রিমিং মমির রহস্য আজও সমাধান হয়নি। নাম্বার 14, দ্যাতলোভ পাসের ঘটনা। 1959 সালে 9 জন অভিজ্ঞ রাশিয়ান পর্বতারোহী ইউরাল পর্বতে নিখোঁজ হন। কয়েক মাস পর তাদের মৃতদেহগুলো খুব অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। 3 জন মাটিতে পড়েছিল এবং বাকিরা 15 ফুট বরফের নিচে। তাদের একটি গর্তে পাওয়া যায় যেটি তারা নিজেরাই খোদাই করেছিল। তাদের ত্বকে আঘাতের চিহ্ন ছিল এবং সেই সাথে কিছু হাড়ও ভেঙে গিয়েছিল এবং কিছু অভ্যন্তরীণ আঘাতও ছিল, কিন্তু লাশে কাপড় ছিল, আবার কিছু সম্পূর্ণ নগ্ন। একজনের জিহ্বা এবং একজনের চোখ ছিল না। কেন এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছিল সেটি আজও রহস্য। নাম্বার 15, টনেবি টাইলস। 1980 সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজধানী সহ অনেক জায়গায় শত শত টাইলস প্রদর্শিত হয়েছিল। সবগুলো টাইলসেই একটি বিচিত্র বার্তা ছিল। প্রথম টাইলসটি 1994 সালে বাল্টিমোরে দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তী ওয়াশিংটন ডিসি, বোস্টন, ক্যানসাস সহ আরো অনেক শহরেই দেখা যায়। ছবিটির লেখার অর্থ নিয়ে এখনো রহস্যের জট খোলেনি। বন্ধুরা, আজকের এপিসোড ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।